দেখ কি পড়ছি, সেভিংস, ঠিক আছে তো। আগে নোট, খাতায় নোট লেখানো হলো, ঠিক আছে, মানে বুঝতে তো, খাতায় নোটটা লেখানো হলো। এইবার এইবার আমরা ইংলিশে নোটগুলো পুরো লেখানো হলো, বোঝানো হলো, ইংলিশেও বোঝানো হলো। এবার বাংলায় কিভাবে পড়তে হবে সেটা একটু বলে দিই। সেভিংসকে বাংলায় আমরা বলি কি, সঞ্চয়, ঠিক আছে তো। সেভিংসকে বাংলায় বলি আমরা সঞ্চয়। বলছে কি, প্রফেসর কেনসের মতে আয়ের যে অংশ ভোগের জন্য ব্যয় হয় না, মানে আমরা যত টাকা ইনকাম করি, আজকে ধর আমি 100 টাকা ইনকাম করলাম, পুরো টাকাই তো আমি ভোগ করবো না, পুরো টাকাই তো আমি, মানে কি বলবো, পুরো টাকায় তো মানে খরচা করবো না। 100 টাকা ইনকাম করে যদি আমি 90 টাকা খরচা করি, তাহলে জমালাম কত টাকা, 10 টাকা, ওটাই হচ্ছে সেভিংস। বলছে প্রফেসর কেনসের মতে আয়ের যে অংশ ভোগের জন্য ব্যয় হয় না, মানে তুই যত টাকা ইনকাম করলি তার মধ্যে যতটা পোর্শন তুই কনজামশন করলি না, সেটাই হয়ে যাবে সেভিংস, এটাই বলেছে। বাস্তবে দেশের জনসাধারণ তাদের আয়ের একটি অংশ ভোগ ব্যয় করে, মানে আজকে আমাদের দেশে যত জনগণ আছে, পাবলিক আছে, ঠিক আছে, যতটা ইনকাম করে তার কিছু একটা পোর্শন কনজামশন করে, আর একটা পোর্শন কি করে, সেভিং করে, ঠিক আছে। কোন দেশে মোট সঞ্চয়ের পরিমাণ, কোন দেশে মোট সঞ্চয়ের পরিমাণ ওই দেশের জনসাধারণের সঞ্চয়ের উপর নির্ভর করে। তাহলে কি বলছে, কোন দেশে, যে কোনো দেশে টোটাল সেভিংস কত হবে সেটা কি করে ডিপেন্ড করবে, দেশের জনগণ কতটা সেভিংস করছে। আজকে তুই কিছু সেভিংস করলি, ও কেউ সেভিং করলো, আমি কেউ সেভিং করলো, এরকম দেশের যত জনগণ আছে সবাই তো কিছু কিছু সেভিং করছে, সবার সেভিং যোগ করলে বলা হয় মোট সেভিংস, মানে টোটাল সেভিংস, ঠিক আছে তো। বলছে দেশের সমস্ত জনসাধারণ সকলে মিলে যে পরিমাণ সঞ্চয় করে, ঠিক আছে, সকলে মিলে যে পরিমাণ সঞ্চয় করে থাকে সেটি হলো দেশের মোট সঞ্চয়ের পরিমাণ, যেটা আগেই বললাম। প্রকৃতপক্ষে ভোগ ব্যয় প্রকৃতপক্ষে ভোগ ব্যয় এবং সঞ্চয় একে অপরের পরিপূরক, ঠিক আছে। কোন দেশের মোট ভোগ ব্যয় মানে সি, আর মোট সঞ্চয় এস, এর যোগফল হলো জাতীয় আয়। তাহলে আমি আগেই বলেছিলাম তোকে, কি বলেছিলাম, তুই যত টাকা ইনকাম করবি তার মধ্যে কিছু পোর্শন সেভিংস আর এই পোর্শন কনজাম্পশন। তো বলছি কোন দেশের মোট ভোগ ব্যয় এবং মোট সঞ্চয়, মানে সি আর এস এর যোগফলই হচ্ছে ওয়াই, তাই লিখেছে সি আর এস এর যোগফল ওয়াই। তাহলে আমাকে তো বের করতে হবে সেভিংস, এস বের করবো কি করে, ওয়াই থেকে সি বাদ দিলে। তাই বলছি মোট সঞ্চয় হলো কি, মোট সঞ্চয় হলো কি, এই ইনকাম থেকে কনজাম্পশনের বিয়োগফল। তাই লিখে দেখ, ইনকাম মানে মোট আয় ও মোট ভোগ ব্যয়ের বিয়োগফল। এরপরে যেটা পড়ালাম আমার তোদের, সেটা কি পড়ালাম বল, সেভিং ফাংশন আর প্রোপেন্সিটি টু সেভ অর সেভিং কার্ভ, তাই তো, মানে সঞ্চয় অপেক্ষক। তোকে আমি কি বলেছি এরপরে, সঞ্চয় অপেক্ষক বলেছি, কি বলেছি, সঞ্চয় অপেক্ষক বা সঞ্চয় প্রবণতা বল বা সঞ্চয় রেখা বল। তাহলে কি লেখা আছে, বলছে প্রফেসর কেনসের মতে আয়ের যে অংশ ভোগের জন্য ব্যবহৃত হয় না, ঠিক আছে তো, লেখা হয়নি ভোগের জন্য ব্যবহৃত হয় না, ঠিক আছে, ভোগের জন্য ব্যবহৃত হয় না তাকে সঞ্চয় বলে। তাহলে কি বলে প্রফেসর কেনস কি বলেছে, আয়ের যে অংশ ভোগের জন্য ব্যবহৃত হয় না তাকে বলা হয় সঞ্চয়। একটি নির্দিষ্ট সময়ে দেশের মোট সঞ্চয়ের পরিমাণ এক, মানে দেশের মোট সঞ্চয় পরিমাণ কিসের উপর ডিপেন্ড করবে, কিসের উপর ডিপেন্ড করবে, যে একটি নির্দিষ্ট সময় দেশের মোট সঞ্চয়ের পরিমাণ দেশে মোট জাতীয় আয়ের উপর নির্ভরশীল, মানে সেভিং কতটা করবি সেটা হচ্ছে ইনকাম, ওয়াই এর উপর, ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাই বলছে কোন দেশের মোট আয় বা জাতীয় আয় সঞ্চয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে। বলছে এই, তাই বলছে যে ওয়াই, এই ওয়াই আর এস এর মধ্যে যে একটা স্টেবল রিলেশন আছে, এটাকেই বলা হয় সঞ্চয় অপেক্ষক বা সেভিং, ঠিক আছে। তাকে বলা হয় সেভিং ফাংশন বা প্রপেন্সিটি টু সেভ। এই ইকুয়েশনটা দিতে হবে এস ইকুয়াল টু এস অফ ওয়াই, ঠিক আছে। এটাই হচ্ছে তোর সঞ্চয় অপেক্ষক বা সঞ্চয় প্রবণতা। একটি দেশের সঞ্চয় অপেক্ষক থেকে বিভিন্ন জাতীয় আয়ের স্তরে মোট সঞ্চয়ের পরিমাণ, ঠিক আছে, বলছে একটা দেশের সঞ্চয় অপেক্ষক থেকে বিভিন্ন জাতীয় আয়ের স্তরে, মানে বিভিন্ন ইনকামের স্তরে মোট সঞ্চয়ের পরিমাণ সমন্বয়ের একটা তালিকা তৈরি করা যায়। এই তালিকাকে বলা হয় সঞ্চয় প্রবণতা তালিকা, একে বলা হয় সঞ্চয় প্রবণতা তালিকা, ঠিক আছে। এবার সঞ্চয় প্রবণতা তালিকাকে একটা চিত্রের সাহায্যে দেখানো হলো, চিত্রের সাহায্যে, ঠিক আছে। কেমন ভাবে চিত্রের সাহায্যে দেখানো হলো, এই চিত্রটা তোকে দেখিয়ে দিচ্ছি, ছবি এঁকে এঁকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখবি ছবিটা আমি চিত্র এঁকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে এক্স,
ও ওয়াই কার্ভ। এইদিকে কি দেখায়, এদিকে আমরা কনজাম্পশন দেখাই, এইদিকে আমরা কি দেখাই বল, কনজাম্পশন দেখাই আর কি দেখাই, সেভিংস। তাই তো, এইদিকে কনজাম্পশন আর সেভিংস, আর এইদিকে কি দেখায়, ন্যাশনাল ইনকাম। তাহলে এটা কি অক্ষ বল, এটা হচ্ছে এটাকে কি বলবো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে আমরা যখন লিখবো লিখবো এক্স অ্যাক্সিসে আমরা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় দেখিয়েছি, আর ওয়াই অ্যাক্সিসে আমরা কি দেখিয়েছি, ভোগ ব্যয় এবং সঞ্চয় দেখিয়েছি। ঠিক আছে, বা এক্স অ্যাক্সিসকে বলা হয় অনুভূমিক অক্ষে, অনুভূমিক অক্ষে আমরা জাতীয় আয় দেখিয়েছি, আর লম্ব অক্ষে আমরা কি দেখিয়েছি, মানে ভোগ ব্যয় এবং সঞ্চয় দেখিয়েছি। ঠিক আছে, এবার একটা 45 ডিগ্রি আঁকা হয়। 45 ডিগ্রি ছোটবেলাতে কোন শিখেছি, 45 ডিগ্রি, ঠিক আছে, এই মিডিল বরাবর চাই, ঠিক আছে, মিডিল বরাবর, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা কি 45 ডিগ্রি লেখা, ঠিক আছে, মিডিল বরাবর 45 ডিগ্রি লিখি। তো বলছি, তো 45 ডিগ্রি, আর তোরা তো খুশি কোন আঁকতে গেলে কোন দিয়ে আঁকতাম, কেন্দ্র বিন্দু থেকে আঁকতাম, মনে হচ্ছে তো। তাই এই যে জিরোটা হচ্ছে অরিজিন, মানে কেন্দ্র বিন্দু থেকে আঁকা হয়েছে। ঠিক আছে, তো তো বলছি এই যে ডায়াগ্রাম করেছি এখানে কেন্দ্র বিন্দু থেকে শুরু করে 45 ডিগ্রি আঁকা হয়েছে, আর 45 ডিগ্রি, এটা না বললেও হবে, তোমায় বলছি 45 ডিগ্রি বৈশিষ্ট্য জানিস কি, 45 ডিগ্রি বৈশিষ্ট্যটা কি বলতে পারছি, বলতে পারি 45 ডিগ্রি বৈশিষ্ট্যটা কি। তোরা তো আগে কোন এঁকেছিলি, দেখ এখান থেকে এটার যা দূরত্ব হবে, আবার এখান থেকে এটা দূরত্ব তাই হবে, বুঝতে পারলি কি বললাম, এই দেখ এই যে এখান থেকে, এটা অন্য কালি দিয়ে দেখা যায় বুঝতে পারবে, এই এখান থেকে এখানে যা দূরত্ব হচ্ছে, ঠিক আছে, আবার এখান থেকে এটা দূরত্ব সেম হবে, এটাই হচ্ছে 45 ডিগ্রি বৈশিষ্ট্য, বুঝে কি এবারে। আচ্ছা, এত অব্দি হলো। এবার হচ্ছে আর একটা, এটা কি আঁকলাম, 45 ডিগ্রি কোণ আঁকলাম, এবার হচ্ছে একটা কনজাম্পশন কার্ভ। কনজাম্পশন কার্ভ কেমন হতো বল, এরকম ভাবে যেত কনজাম্পশন কার্ভ। ঠিক আছে, এই কনজাম্পশন কার্ভটার নাম দিলাম কি এবি, কনজাম্পশন কার্ভটার নাম দিলাম এবি। ঠিক আছে, এবি, আর এখানে 45 ডিগ্রি কোণকে কোথায় ছেদ করেছে, এই পয়েন্টে ছেদ করেছে, এই পয়েন্টটাকে নাম কি বললো, এই পয়েন্টটাকে বলা হয় ই পয়েন্ট। ঠিক আছে, তো এবার বোঝা গেল এত অব্দি। এবার দেখ, এবার আমরা বলতে পারি যখন মোট আয় শূন্য, যখন মোট আয় শূন্য তখন ভোগ ব্যয় কত, বলতে পারবি, মোট আয়, এই যে আয় যখন শূন্য তখন ভোগ ব্যয় কত, তুই ইনকাম কিছু করছিস না, খরচা করতে হবে, তখন খরচা কত, ইনকাম যখন শূন্য তখন খরচা কত, এই যে ওয়ে, ওয়ে এটাকে কি বলা হয়, এটাকে অটোনোমাস কনজাম্পশন বলা হয়। তুমি ইনকাম কিছু করবে না, খরচা তো করতে হবে, এটাকে বলা হয় অটোনোমাস কনজাম্পশন। এখানে লিখে যে মোট আয় যখন শূন্য ভোগ ব্যয়ের পরিমাণ তখন কি হলো, ও এ। আর সঞ্চয়ের পরিমাণ কত হবে, তখন সঞ্চয় কত হবে, আয় যখন শূন্য, আয় যখন শূন্য তখন ভোগ ব্যয় হলো ওয়ে, সঞ্চয় কত হবে, তখন সঞ্চয় বা সঞ্চয় কার্ভটা আঁকবো। সঞ্চয় কার্ভটা কত কি হবে, সঞ্চয় কার্ভটা কি শিখেছিলাম, যেগুলো আগে আগে ক্লাসে পড়েছিলাম, নিচ থেকে যাবে, এরকম যা ছিল মনে পড়ছে তো, সঞ্চয় কার্ভ। কারণ তুই যখন ইনকাম করিস নি, খরচাটা করতে হয়েছিল, কোথা থেকে খরচা করলি, সেভিংস ভেঙে। তাহলে তুই দেখ, তুই দেখ কিছুক্ষণ আগে লেখালাম তোকে, সেভিংস বের করার ফর্মুলা কি লিখলাম, ওয়াই মাইনাস সি, তাই তো, ওয়াই কত, ইনকাম কত, ইনকাম জিরো, খরচা কত হয়েছে, খরচা তো এবি হয়েছে, খরচা তো এবি হয়েছে, তাহলে সেভিংস কত হবে, মাইনাস এবি, মাইনাস এবি। তো এটাই এখানে বলতে চেয়েছি, আশা করি বুঝতে পারলি এখানে কি বলতে চাইলাম আমি। আচ্ছা, এবি কেন বললাম আমি, এবি না, আমাদের খরচা কত, এ ও ছিল তাই না, খরচাটা এ ও ছিল, খরচা ছিল এ ও, তাহলে সেভিংস কত হবে, মাইনাস এ ও, বুঝতে পারলি তো, মাইনাস এ ও বা ও এ, যাই বলিস একই ব্যাপার। তাহলে এই কাপটার কি হচ্ছে, সেভিংস কাপটা কি করেছি, সেভিংস কাপটার নাম দিচ্ছি এফ ডি, এফ ডি সেভিংস কাপটার নাম দিচ্ছি এফ। তাহলে তাহলে
তাহলে এই মাইনাস এ ওটাকে আমি মাইনাস এফও বলতে পারি, বল দেখি। মাইনাস এও, দেখ আমরা কি বললাম সেভিংস, এই যে আমি যখন ইনকাম কিছু করছি না তখন খরচা তো করতেই হবে। খরচা করলাম কত, ধর এ ও, এটাকে খরচা করলাম, কত করলাম সেভিংস ভাঙলাম। সেভিংস ভাঙলাম কোনটাই, ও এফ, মানে এ ও আর ও এফ দুটো সেম, এ ও আর ও এফ দুটো সেম। এবং এটা নেগেটিভ হলো, মাইনাস সাইন হচ্ছে নেগেটিভ, কারণ ইনকাম যখন জিরো তখন খরচা করতে হবে, কত খরচা করি, সেভিংস ভাঙবে, এবার সেভিংস নেগেটিভ হলো। তাই সেভিংস কার্ডটা, তাই সেভিংস কার্ডটা কত শুরু হয়েছে, নেগেটিভ অ্যাক্সিস থেকে শুরু হয়েছে। তাই এটা এটা বলেছে, দেখ এই যে এখানে যে ডিস্টেন্সটাই দেখ, এই যে এটার যে ডিস্টেন্স, এটা আর এটার ডিস্টেন্স সমান আছে, বুঝতে পারলি তো ব্যাপারটা কি বলতে চাইছি। বুঝতে পারলি দুটো ডিস্টেন্সটাই সমান আছে, বুঝতে পারলি কি বলতে, এটা এইগুলো সব কটা কথা তো সুন্দরভাবে বইতে লিখেছে। তাই ওরা বলতে পারে যে না, তাহলে তো আমরা বলতেই পারি ও এ ইকুয়াল টু ও এফ, ও এ ইকুয়াল টু এফ। তাই বলছে ইনকাম যখন শূন্য, ইনকাম যখন শূন্য তখন সেভিংস হবে কত, বল ইনকাম, এখান থেকে বল, ছবি থেকে বল, ইনকাম শূন্য তখন সেভিংস কত, বল দেখি। হ্যাঁ, মাইনাস ও এ, একদম ঠিক। এই বলতে পারি ইনকাম যখন শূন্য, ঠিক আছে, তখন সেভিংস কত, মাইনাস ও এফ। ঠিক বললি, একদম ঠিক, এটা ইনকাম যখন শূন্য, সেভিংস তখন মাইনাস ও এফ, যেটা কি বলছে সেটা এফ বিন্দুর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, এফ বিন্দু থেকে প্রকাশ হচ্ছে, অর্থাৎ সেভিংস কার্ভটা গেছে কি তোর এফ ডি। এবার বল, এবার আমি তোকে জিজ্ঞাসা করছি, এটা হচ্ছে এই এই পয়েন্টটার নাম কি, এই পয়েন্টটার নাম হচ্ছে এম, এই পয়েন্টটার নাম এম। এখন আমি তোকে বলছি ইনকাম যখন ও এম, বল ইনকাম যখন ও এম তখন সেভিংস কত, ছবির দিকে তাকা, ছবির দিকে তাকিয়ে বল। না না, আমি বললাম ইনকাম যখন ও এম তখন সেভিংস কত, ইনকাম যখন ও এম তখন সেভিংস কত। দেখ তার আগে দেখ, তার আগে দেখ, কারণ আমরা সেভিংস বের করবো, আমরা কি জানি ওয়াই মাইনাস সি, তাহলে ওয়াই কত, ওয়াই মানে তো ইনকাম ও এম, আর কনজামশন, কনজামশন বলতে সেভিংস বের করার আগে তো কনজামশন বলতে হবে, কতটা খরচা করেছিস। তোর ইনকাম যখন ও এম, খরচা তখন কত, এই দেখ এখান দিয়ে এটা যোগ করলাম, এটা ধর এম। তাহলে আমি বলতে পারি ইনকাম যখন ও এম, খরচা তখন ও এম, খরচা তখন কত ও এম, বুঝতে পারলি, ইনকাম যখন তুই কামাচ্ছিস যখন ও এম তখন খরচা করছিস ও এম। তাহলে ইনকাম যখন এই টাকাটা হচ্ছে, ঠিক আছে, খরচা হচ্ছে ও এম, তাহলে সেভিংস কত হচ্ছে, তাহলে বাকি পোর্শনটা সেভিংস হচ্ছে, বল সেভিংস কোনটা হচ্ছে, এবার এবার তুই ভাবার চেষ্টা কর। ওরা জানতে চেয়েছে ইনকাম যখন ও এম, খরচা তখন মানে সেভিংস তখন কত হবে, সেভিংস তখন কত হবে। তার জন্য তোকে ইনকাম যখন ও এম, আমি এখানে লিখছি ইনকাম যখন ও এম, এখানে ইনকাম যখন, হ্যাঁ বল, সেভিংস জিরো হবে, সেভিংস জিরো হবে, ইনকাম যখন ও এম সেভিংস তখন জিরো হবে, ইনকাম যখন ও এম তখন সেভিংস জিরো হবে। তো ইনকাম যখন ও এম, এই যে বলেছে ইনকাম যখন ও এম তখন সেভিংসটা কত, তাই ইনকাম যখন ও এম, আমি বলছি ইনকাম যখন ও এম সেভিংস তখন কত হবে,
সেভিংস তখন জিরো হবে। হ্যাঁ, এবার এটা এটা যদি বের করে দেখাতে হয় ইনকাম যখন ওয়ে, সেভিংস তখন কি করে জিরো হচ্ছে? কনজাম্পশন কত বলেছিলাম আমরা? কনজাম্পশন ও এন, তুই বলি ও এন, ও এন আর এমই একই জিনিস, যেটা ও এন সেটাই এমই, তাহলে আমরা বলতে পারি এম ই। ঠিক আছে, ও এন আর ও এন আর এমই একই জিনিস। আর ইনকাম যখন ও এম ও এম আর এমই একই জিনিস, দেখ ও এম আর এমই একই জিনিস, যেটা ও এম সেটাই তো এমই, তাহলে এমই এমই করলে কত হয়? জিরো হবে। ইনকাম যখন ও এম তখন সেভিংস কত, তাহলে এটা কত হবে? সে ইনকাম যখন ও এমও যা আর এমইউ তাই, ও এমও যাই, ও এমও যা এমইউ তাই, ঠিক আছে তো? তাই এখান দিয়ে আমরা বের করতে পারলাম ইনকাম যখন ও এম, সেভিংস তখন জিরো। তাহলে তুই যদি দেখিস সেভিংস কার্ডটা যত উপরের দিকে ওঠা যাবে, এই যে যত উপরের দিকে ওঠা যাবে, এই যে 45, এই দেখ সেভিংস একটা হচ্ছে পজিটিভ সেভিংস হচ্ছে আর একটা নেগেটিভ সেভিংস হচ্ছে। সেভিংস পজিটিভ সেভিংস ওপরের দিকে হচ্ছে পজিটিভ সেভিংস আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ সেভিংস, ঠিক আছে তো? তো দেখ এখানে এই যে এটা তো ই পয়েন্ট, এই ই পয়েন্টের বা দিক বা নিচের দিকে, ই পয়েন্টের বা দিক বা নিচের দিকে হচ্ছে তোর নেগেটিভ সেভিংস, আর ই পয়েন্টের ওপরের দিকে হচ্ছে পজিটিভ সেভিংস। কি করে বুঝলাম? দেখ, তুই চিন্তা ভাবনা কর, আমি একটু এর উপর দিয়ে দেখাচ্ছি। এই যে এটা কি? এটা তো ইনকাম কার্ড, ভালো করে দেখ, এটা হচ্ছে ইনকাম কার্ড, এটা হচ্ছে ইনকাম কার্ড, এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে ইনকাম কার্ড, ঠিক আছে? এটা হচ্ছে ইনকাম কার্ড, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে কনজাম্পশন কার্ড। এটা কি কার্ড? কনজাম্পশন কার্ড। তুই দেখ এই পোর্শনটার কথা ভাব, এই পোর্শনে কে বেশি আছে? ইনকাম বেশি নাকি, তো এই পোর্শনে ইনকাম বেশি নাকি কনজাম্পশন বেশি? এই পোর্শনটা কনজাম্পশন বেশি, তাহলে এই পোর্শনে কনজাম্পশন বেশি, আর এই পোর্শনে কে বেশি? ইনকাম বেশি। তাই এখানে হবে পজিটিভ সেভিংস, এখানে হবে নেগেটিভ, ঠিক আছে? তাই তো? তো এইটাই হচ্ছে ব্যাপার, এখানে এটাই বলতে দিয়েছে, এখানে এই লেখাগুলো, এই ছবিটা আঁকাটা হয়েছে, ছবিটা এইভাবে আঁকা হয়েছে, ঠিক আছে? বইতে যে ছবিটা আঁকা হয়েছে এইভাবে আঁকা হয়েছে। আর বলেছে সেভিংস কার্ভটা রাইট দিকে বা ডান দিকে আপওয়ার্ড হয়েছে, এর মানে হচ্ছে ইনকাম বাড়লে সেভিংস বাড়বে, ইনকাম করলে সেভিংস করবে, ঠিক আছে তো? তো এটাই হচ্ছে তোর ব্যাখ্যা হয়েছে, ব্যাখ্যাটা বলতে পারি তো তোর? ব্যাখ্যাটা কি? সেভিংস ফাংশন, এই যে সঞ্চয় অপেক্ষক রেখার ছবিটা কেমন হয়, ছবিটা এইভাবে ছবিটা আঁকা হয়েছে, ঠিক আছে? ছবিটা আঁকা আঁকা হলো, বোঝানো হলো, তো বুঝতে হবে তোকে। পড়ে পড়ে যেটুকু বোঝালাম সেটা তোকে না দেখে একবার লেখা প্র্যাকটিস করতে হবে। এরপর বলেছে অ্যাভারেজ প্রোপেন্সিটি টু সেভ আর মার্জিনাল, মানে এপিএস আর এমপিএস। এপিএস এমপিএস তো সিম্পল জিনিস, এপিএস কাকে বলে, এমপিএস কাকে বলে? কি শিখেছিলাম? এ তো বারবার বলেছিলাম, আগের ক্লাসগুলো তো বলে, এপিএস এস কে ওয়াই দিয়ে ভাগ করলে হয় এপিএস। এস মানে কি লেখা আছে? সঞ্চয়কে মোট আয়, সঞ্চয়কে আয় দিয়ে ভাগ করলে। দেখ এখানে কি লিখেছে, মোট আয় ও মোট সঞ্চয় অনুপাতকে গড় সঞ্চয় প্রবণতা বলে। কি বললাম? গড় সঞ্চয় প্রবণতা বলে। মোট সঞ্চয়কে মোট আয় দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় সঞ্চয় প্রবণতা। তাহলে এত মুখস্থ করতে হবে না, তুমি যখনই বলবে গড় সঞ্চয় প্রবণতা কাকে বলে, তুই মনে রাখবি এস ভাগ ওয়াই। তার মানে মোট এস ভাগ ওয়াই মানে মোট সঞ্চয়কে মোট আয় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় সঞ্চয় প্রবণতা। ফর্মুলা দিয়ে দিয়েছে নিচে। কি লিখেছে? একটা দেশে মোট আয় যদি 5,000 কোটি টাকা হয় আর সঞ্চয় যদি 1,000 কোটি টাকা হয়, তাহলে গড় সঞ্চয় প্রবণতা কত? ফর্মুলা কি? এস বাই ওয়াই। তার মানে এস বাই ওয়াই মানে কি? 1,000/5,000 মানে 1/5, ঠিক আছে? এবার এপিএস এর ছবিটা, এপিএস এর ছবিটা একদম সোজা, কোনো কঠিন নেই, কিছুক্ষণ আগেই তোকে বোঝালাম। ছবিটাকে দেখিয়ে দিচ্ছি।
সেভিংস কার্ভটা কেমন যায় দেখ, এরকম যায় সেভিংস কার্ভ। ঠিক আছে, সেভিংস কার্ভটার নাম কি দিলাম বল, এফডি। কিছুক্ষণ আগেই শিখেছি। এই পয়েন্টের উপর দুটো, এই সেভিংস কার্ভের উপর দুটো পয়েন্ট নিলাম। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। প্রথম পয়েন্টের নাম রাখলাম জি, তার পয়েন্টের নাম রাখলাম এইচ। ঠিক আছে, এই জি পয়েন্ট থেকে অনুভূমিক অক্ষের ওপর একটা লম্ব টান। ঠিক আছে, হয়ে গেল, লম্ব টানলাম। আর এই যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু থেকে জি পয়েন্ট অব্দি যুক্ত করলাম। ঠিক আছে, আবার এই এইচ পয়েন্ট থেকে অনুভূমিকের উপর একটা লম্ব টানলাম। ঠিক আছে, আবার এই এইচ পয়েন্ট থেকে কেন্দ্রবিন্দু অব্দি একটা যোগ করলাম। এটাই তো শিখালাম এপিএস, তাই তো? এটাই তো শিখালাম এপিএস। এবার এপিএস কি করতাম, জি পয়েন্টে, জি পয়েন্টে এপিএস কত লিখবো, এপিএস কোন পয়েন্টে, অ্যাট দা পয়েন্ট জি। জি পয়েন্টে এপিএস কত, এস বাই ওয়াই। কি লিখলাম, এস বাই ওয়াই। তাহলে এস মানে সেভিংস আর ওয়াই মানে ইনকাম। তাহলে জি পয়েন্টে ইনকাম কত, এখানে এর নাম লিখবো, এটা লিখবো এম আর এটা লিখবো M1, আর এটা ছিল ও। তাহলে এখন যদি আমাকে বলে জি পয়েন্টের সেভিংস কোনটা, জি পয়েন্টের সেভিংস হচ্ছে জিএম, হ্যাঁ কি না? আর জি পয়েন্টে ইনকাম কত, ওএম। হয়ে গেল, জিএম বাই ওএম। একই রকম ভাবে বল এইচ পয়েন্টে, এইচ পয়েন্টের সেভিংস কত, HM1। আর ইনকাম কত, ইনকাম কত, OM1। লিখছি, সুতরাং ছবি আঁকাটা বোঝা গেল কি করে করতে হয়েছে। তো দেখ এখানে ওরা লিখেছে, সুন্দরভাবে লিখেছে, লিখেছে অনুভূমিক অক্ষে, অনুভূমিক অক্ষে আমরা মোটাই দেখিয়েছি, উলম্ব অক্ষে সঞ্চয় দেখিয়েছি। এখানে এফডি হচ্ছে একটা সঞ্চয় রেখা, সরল রৈখিক সঞ্চয় রেখা। ঠিক আছে, এই সঞ্চয় রেখার উপর জি বিন্দুতে, জি বিন্দুতে মোট আয় ওএম, মোট সঞ্চয় জিএম, যেটাই বললাম। ঠিক আছে, আর জি বিন্দুতে গড় সাধারণত কত হবে, জিএম বাই ওএম। বলছে সুতরাং সঞ্চয় রেখার কোনো বিন্দুতে গড় সমানুপাত হলো সেই বিন্দুর সাথে কেন্দ্রবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেই সরলরেখা ভাগ। একইভাবে এই এই সঞ্চয় রেখা মানে এফ সঞ্চয় রেখার উপর এই বিন্দুতে গড় সমানুপাত কি হবে, HM1 লম্ব বাই ভূমি, HM1, HM1 মানে কি সঞ্চয়, সঞ্চয় কত, এখন HM1 বাই OM1। কিছুক্ষণ আগে যেরকম বোঝা গেল, না বোঝার কিছুই। চিত্র থেকে দেখা যাচ্ছে ওজি সরলরেখা অপেক্ষা ও এই সরলরেখা বেশি খাড়ায়। তার মানে কে বেশি খাড়া, কোনটা বেশি খাড়া বল, কোনটা বেশি খাড়া, যে এইটুকু বেশি খাড়া নাকি এইটুকু বেশি খাড়া, কি মনে হচ্ছে কে বেশি খাড়া, ও জি বেশি খাড়া না ও এইচ বেশি খাড়া? ও এইচ বেশি খাড়া, ও এইচ বেশি খাড়া, তাই তো লিখেছি এখানে। তাহলে তোর হয়ে গেল, তোর কি বলে বোঝা গেল, থ্যাংক ইউ বল, এমপিএসটা বোঝা গেল। এবার এমপিএস, এমপিএস কি শিখেছিলাম কি, ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, ব্যাস। তাহলে কি বলবো, বলবো মোট সঞ্চয় পরিবর্তনকে মোট আয়ের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয়, তাকে বলা হয় মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ বা এমপিএস বলা হয়, তাকে এমপিএস বলা হয়। এটা লেখা আছে, ঠিক আছে। এখানে কি লিখেছে, এটাই লেখা আছে, তারপর ফর্মুলা দিয়েছে। বলেছে কোন দেশে মোট আয় যখন 5,000 কোটি টাকা, কোন দেশে মোট আয় যখন 5,000 কোটি টাকা আর মোট সঞ্চয় যখন 1,000 কোটি টাকা। তার মানে আগে আয় ছিল, ধর আগে আয় ছিল 5,000, এখন সেই আয়টা হয়ে গেছে 6,000। আগে সঞ্চয় ছিল 1,000, এখন সেই সঞ্চয়টা হয়ে গেছে 1,500। তাহলে বল আয় কত চেঞ্জ হচ্ছে, 1,000, আর সঞ্চয় কত চেঞ্জ হচ্ছে বল, 500। তাহলে কি হয়, 500 বাই 1,000 মানে 0.5। দেখ 1/2 মানে 0.5, এটা হয়ে গেল এমপিএস। ছবিটা আঁকা হয়েছে, ছবি কোনো ব্যাপার না, একদম সিম্পল ছবি দিয়েছে, দেখ একদম সিম্পল দিয়ে ছবিটা। ওরা কি করেছে, ওরা বলছে যে ছবিটা এঁকেছে, প্রথমে লিখেছে যে এটা হচ্ছে, এরকম প্রথমে গ্রাফটা আঁকলো, এই তো বলবে যে এক্স অ্যাক্সিসে মোট আয় দেখিয়েছি, ওয়াই অ্যাক্সিসে মোট সঞ্চয় দেখিয়েছি। ঠিক আছে, এফডি হচ্ছে একটা সরল রৈখিক সঞ্চয় রেখা। ঠিক আছে, এইবার যখনই তুই এমপিএস আঁকতে হবে তোকে দুটো পয়েন্ট রাখবে, দুটো পয়েন্ট লাগবে। তাই এফডি রেখার উপর দুটো পয়েন্ট, একটা জি পয়েন্ট আর একটা এইচ পয়েন্ট, একটা জি পয়েন্ট আর একটা এইচ পয়েন্ট। তাহলে জি পয়েন্টে তুই ভাব, জি পয়েন্টে তোর ইনকাম কত, জি পয়েন্টে ইনকাম হচ্ছে ওএম।
আর এইচ পয়েন্ট ইনকাম কত বল, ও এম ওয়ান। তাহলে ইনকামের চেঞ্জ কত হচ্ছে, এখানে লিখছি ইনকামের চেঞ্জ হচ্ছে এম এম ওয়ান, মানে হচ্ছে জিআই, মানে হচ্ছে জিআই কেন, এর বরাবর ওপরে। এবার বল জি পয়েন্টের সেভিংস কোনটা, জিএম। আর এই এইচ পয়েন্ট সেভিংস কোনটা, এইচ এম ওয়ান। তাহলে সেভিং এর চেঞ্জ কত হলো, আই এইচ, আই এইচ। তাহলে সেভিংস এর চেঞ্জ কত হলো বল, আই এইচ। তাহলে তো বুঝতেই পারলি, আই এইচ বাই জি আই। ঠিক আছে, হয়ে গেল। এইটুকু সিম্পল, একদম আঁকাটা ছবিটা সুন্দর, ইজি ইজি আঁকা, বুঝলি, বুঝতে পারলে আঁকা ইজি, বুঝে বুঝে করতে হবে, তাকে এটাই লেখা আছে এখানে। বুঝে গেল লেখাগুলো, লেখাগুলো তুই সুন্দর করে এই যে নোট দিচ্ছি, নোটের মধ্যে সুন্দর করে লেখা আছে, এই লেখাটা একবার পড়ে যাও, কিন্তু বোঝাটা মেন। এটা হচ্ছে সঞ্চয় অপেক্ষকের বৈশিষ্ট্য। আমি তোকে এই আগের ক্লাসে 4টে পয়েন্ট লিখেছিলাম ইংলিশে, সেটাই আর কি এটা বাংলায় লেখা আছে। কি লেখা আছে, 4টে বৈশিষ্ট্য একটা। এরপর এই দেখ, মনে কর এস ইকুয়াল টু এস অফ ওয়াই, প্রথম পয়েন্ট লিখেছিলাম এটা, এটাই লেখা আছে প্রথম পয়েন্ট। কারণ সেভিংস এর সঙ্গে জাতীয় আয়ের একটা স্টেবল রিলেশন আছে। দেখ এখানে লিখেছি সঞ্চয় অপেক্ষক, ঠিক আছে, মোট সঞ্চয়, ঠিক আছে তো, আর মোট আয়। এই মোট সঞ্চয় মানে হচ্ছে এস, মোট আয় মানে হচ্ছে ওয়াই, আর সঞ্চয় অপেক্ষক এই এসটা, এস অফ ওয়াই। এদের মধ্যে একটা সুনির্দিষ্ট স্থায়ী সম্পর্ক প্রকাশ করে। অর্থাৎ যে কোনো নির্দিষ্ট মোট আয় মোট সঞ্চয় পরিমাণ কত হবে সেটি এই অপেক্ষক থেকে সুনির্দিষ্ট জানা যায়। অর্থাৎ মোট আয়ের সঙ্গে মোট সঞ্চয় একটা স্থায়ী সম্পর্ক বিদ্যমান। এত না লিখলে হবে, একটা লাইন লিখলে হবে, প্রথম যেটা বললি, বলবি যে সঞ্চয় অপেক্ষক মোট সঞ্চয় এক সুনির্দিষ্ট স্থায়ী সম্পর্ক প্রকাশ করে, বা একটা সুনির্দিষ্ট স্থায়ী সম্পর্ক আছে। তারপর লিখে দিলি, ফুল স্টপ দিয়ে লিখবি এস ইকুয়াল টু এস অফ ওয়াই, ব্যাস। 2 নম্বর পয়েন্ট কি বলেছিলাম, লিখবি এনপিএস কাকে বলে, এনপিএস লিখবি ডেল্টা এস কে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করলে এমপিএস পাওয়া যায়। এমপিএস এর ভ্যালু 0-র বেশি কিন্তু 1-এর কম, এটাই লেখা আছে দেখ। বলছে মোট সঞ্চয় পরিবর্তনকে মোট আয়ের পরিবর্তন ভাগ করলে এমপিএস পাওয়া যায়। প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান 0 অপেক্ষা বেশি কিন্তু 1 অপেক্ষা কম। দুটো বৈশিষ্ট্য হলো। 3 নম্বর, এবার লিখবে এপিসি কাকে বলে, এপিসি লিখবো কি এস কে ওয়াই দিয়ে ভাগ করলে এপিসি পাওয়া যায়, দেখ লেখা আছে। 3 নম্বর ওই সি বললাম এপিএস, মোট সঞ্চয়কে মোট আয় দিয়ে ভাগ করলে এপিএস পাওয়া যায়। তো এই বলছি এপিএস মোট আয় বাড়ার সাথে সাথে এপিএসটা কি হয়, মোট আয় বাড়ার সাথে এপিএস কি হয়, বাড়বে। ইনকাম এখানে লিখে দিচ্ছি, ইনকাম বাড়লে এপিএস বাড়বে, ইনকাম বাড়লে এপিএস বাড়বে। বলছে দেশের মোট আয় যত বাড়বে মোট সঞ্চয়ের ওপর আয়ের ওপর তত বাড়বে। অন্যভাবে বলে যে আয় বাড়ার ফলে এপিএস বাড়বে। মোট কথা এত কিছু লিখতে হবে না, তুই প্রথমে 3 নম্বর পয়েন্টে লিখবি এপিএস কাটবে, হয়ে গেল। তারপর লিখবি ইনকাম বাড়লে এপিএস বাড়বে, ব্যাস হয়ে গেল। এত বেশি এখানে অনেক কিছু লিখে, এত বেশি কথা লিখতে হবে। 4 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, আয় বাড়ার সাথে সাথে এই দেখ, আমরা কি বললাম, ইনকাম বাড়লে এপিএস বাড়বে, কিন্তু ইনকাম বাড়লে এমপিএস কি হবে, ইনকাম বাড়লে এমপিএস এই দেখ হয় এরকম থাকবে, এরকম মানে কি স্থির থাকবে, অথবা অথবা বাড়বে, অথবা বাড়বে, ব্যাস হয়ে গেল। এ তো হয়ে গেল। তাহলে বুঝতে কি বললাম, আমি কি কি পড়ালাম এখন, মধ্যে সেভিংস জিনিসটা পড়ালাম, সেভিং ফাংশনটা পড়ালাম, সেভিং ফাংশনের ফিচার্স গুলো পড়ালাম, এমপিএস পড়ালাম, এমপিএস পড়ালাম। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি সেভিং ফাংশন, কনজাম্পশন ফাংশন, বেস, এটা যে বেস, এই বেসের উপর বেস করে বাকি কিছু টপিক যেতে হবে। এইটার উপরে সব টপিক, বাকি সব টপিকের পরবর্তী থেকে এর উপরেই টপিক হবে, এক একদিন অনেকগুলো টপিক হয়ে যেতে পারে। এবার কি বলেছে দেখ, রিলেশন বিটুইন প্রোপেন্সিটি টু কনজিউম এন্ড প্রোপেন্সিটি টু সেভ। ঠিক আছে, প্রোপেন্সিটি টু কনজিউমের সাথে প্রোপেন্সিটি টু কনজিউমের সাথে প্রোপেন্সিটি টু সেভের রিলেশন তো কিছুই না। দেখ কি বলেছে এখানে, কোন দেশে জাতীয় আয় বা মোট আয়, মানে কোন দেশে মোট আয় মানে ওয়াই, আর কনজাম্পশন মানে সি। তারপরে ওয়াই আর সি এর মধ্যে সম্পর্ক, মনে পড়ছে তো, ওয়াই আর সি এর মধ্যে সম্পর্ক কি লিখেছিলাম প্রথম দিন, লিখেছিলাম সি ইকুয়াল টু সি অফ ওয়াই। এটাকে কি বলা হয়, এটাকে বলা হতো তোর কনজাম্পশন ফাংশন, তাই তো, মানে ভোগ অপেক্ষা। আর এখন বললাম কি সেভিং ফাংশন, কি এস আর এস এর মধ্যে সম্পর্ক। তাই লিখেছি কোন দেশের মোট আয় ও সঞ্চয়ের মধ্যে সম্পর্ক তাকে বলা হয় সঞ্চয় অপেক্ষক। তাই বলে ভোগ অপেক্ষক ও সঞ্চয় অপেক্ষকের মধ্যে একটা সম্পর্ক আছে।
ঠিক আছে, এই একটু পড়ালাম আজকে।